আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, সবাইকে আজকের লাইভে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, যে কথা আমরা কাজের কথায় আসি। আপনারা জানেন যে আজকে পে স্কেলের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বেতন কমিশনের। তো আমরা সবসময় চেষ্টা করি অথেন্টিক খবর আপনাদেরকে দেওয়ার জন্য। তবে একটা খবর হচ্ছে, সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে বিভিন্ন পত্রিকায় যে নিউজটা প্রচারিত হচ্ছে এবং আপনারাও যে নিউজটা প্রচার করছেন যে 1:10 বা 1:8 হয়ে গেছে, গ্রেড সংখ্যা 20টাই থাকতেছে বা সর্বনিম্ন 16,000 টাকা, এই রকমের কোনো আলোচনা বা এই রকমের কোনো সিদ্ধান্ত পে কমিশনে এখনো হয়নি। এটা হচ্ছে একেবারে অথেন্টিক খবর। পে স্কেলের, বেতন স্কেলে এখনো আমাদের এই যে দাবি দেওয়াগুলি বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন সংগঠন থেকে যে দাবির প্রস্তাবগুলি আসা হচ্ছে, কমিশনে জমা হচ্ছে এবং অনলাইন জরিপে যে তথ্যগুলি দেয়া হচ্ছে সেগুলি কিন্তু পর্যালোচনা করা হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে। ইভেন আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান স্যারও জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির স্যারের সাথে সাক্ষাৎ করেছেন, দেখা করেছেন। খুব সম্ভব নভেম্বরের শেষের দিকেই গেজেট প্রকাশ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তবে যেটা আমাদের কানে আসছে সেটা হচ্ছে 1:6 হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 1:6 দাঁড়ায় 20,000 নিচে, উপরে 6 দুগুণে 12, অর্থাৎ 1,20,000, নিম্নে 20,000, উপরে 1,20,000, এরকম হওয়ার পসিবিলিটি আমরা শুনেছি। সেক্ষেত্রে আমরা যেটা দাবি করছি সেটা হচ্ছে 1:4 অথবা 1:5 এর মধ্যেই যাতে সীমাবদ্ধ থাকে। যদি 1:4 হয় তাহলে 30,000 টাকা আর হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকার যদি 4 গুণ করা হয় তাহলে হয় 1 লক্ষ টাকা, আর 30,000 টাকার 4 গুণ করলে হয় 1,20,000 টাকা। যদি 1:5 হয় তাহলে সর্বনিম্নটা হবে 25,000 টাকা। তাহলে 5-25 1,25,000, তার মানে নিম্নে 25, উপরে 1,20,000। এটা হলেও কিন্তু সরকারি কর্মচারীরা, বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা অনেকটাই লাভবান হবে বলে আমাদের ধারণা। তো আমরা যে কথাগুলি আমরা এখন বলবো সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে মোবাইলে একটা পিক আওয়ার সময় আছে। সেই পিক আওয়ারটা হচ্ছে এই অক্টোবর মাসটা। আমরা এই পিক আওয়ারের মধ্যে আমরা আগামী 17ই অক্টোবর বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, একমাত্র সংগঠন যেটা জাতীয় ভিত্তিক সংগঠন এবং বেসিক সংগঠন, যারা সংগঠন করেন তারা বিষয়টা বুঝবেন যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন হচ্ছে একমাত্র বেসিক সংগঠন এবং সমাজসেবা থেকে ছাড়প্রাপ্ত পাওয়া সংগঠন। এছাড়া বাকি যে সংগঠনগুলি রয়েছে ব্যাঙের ছাতার মতো, এদের কোনো বেসিক সংগঠন নাই। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন প্রতি মাসে একটা মাসিক সভা করে, কর্মচারীদের দাবি দেওয়াগুলি, প্রস্তাবনাগুলি আপডেট করে। শুধু এই পে স্কেল না, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন সরকারি কর্মচারীদের যে কোনো সুবিধা অসুবিধায় তারা পাশে থাকবে। সেটা একজন কর্মচারীর যে কোনো সমস্যা হতে পারে, আর চাকরি যতদিন থাকবে কর্মচারীদের দাবি ততদিন থাকবে। তাই আমরা আপনাদেরকে আহ্বান করেছিলাম যে প্রতিটি জেলা এবং উপজেলায় বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের আপনারা শাখা কমিটি গঠন করেন। কারণ আপনার জেলায় আমাদের এই ফেডারেশনের হাতকে শক্তিশালী করতে গেলে আমাদের জেলা এবং শাখা কমিটি প্রয়োজন, কিন্তু আপনারা এই বিষয়ে এগিয়ে আসতেছেন না। এখন আমরা আগামী 17ই অক্টোবর 1:4 বা 1:5 অনুপাতে গ্রেড সংখ্যা কমিয়ে 12টি নিয়ে আমরা যাতে ডিসেম্বরের মধ্যে আমরা গেজেট প্রকাশ করতে পারে, গেজেট প্রকাশিত হয়, পূর্বের ন্যায় 3টা টাইম স্কেল সিলেকশন গ্রেড যাতে পুনর্বহাল করা হয়, এই দাবিতে আমরা আগামী 17ই অক্টোবর
আমরা কর্মচারীদেরকে ডাক দিয়েছি। সেখানে আমরা আলোচনা সভা এবং যমুনা অভিমুখে শান্তিপূর্ণভাবে আমরা পদযাত্রা করব। এই পদযাত্রায় আমরা 14 লক্ষ কর্মচারীর মধ্যে থেকে আমরা 14,000 মানুষ আমরা দেখতে চাই। এটা হচ্ছে আমাদের কলিজার দাবি, প্রাণের দাবি। এই দাবিটা বাস্তবায়নের জন্য আপনাদেরকে প্রতিবার ঢাকায় আসতে হবে না, কিন্তু একটা বার আপনারা সবাই একটু কষ্ট করবেন। একটা বার আপনারা আপনাদের দাবি বাস্তবায়নের জন্য একটা বার আপনারা ঢাকায় আসেন, আপনার পরিবারকে ভালো রাখার জন্য, আপনার ছেলে মেয়েদেরকে একটু ভালো স্কুলে পড়াশোনা করার জন্য, আপনার ছেলে মেয়েদেরকে ভালো একটু পোশাক পরানোর জন্য, আপনার অসুস্থ বৃদ্ধ বাবা মাকে একটু ভালো চিকিৎসা দেওয়ার জন্য আপনারা একটা দিন ঢাকায় আসুন। আগামী 17 অক্টোবর আমরা 10,000-এর উপরে আমরা কর্মচারী দেখতে চাই। যদি আগামী 17 অক্টোবর 10 থেকে 15,000 কর্মচারী উপস্থিত হন, তাহলে ধরে নেবেন 1:4 বাস্তবায়ন হবে। কারণ কি, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে কথাটা আমি সবসময় তুলে ধরি, 2020 সালে আমরা যদি নিয়মতান্ত্রিক ভাবে নবম পে স্কেল পাওয়ার কথা, 2015 সালে হলো অষ্টম পে স্কেল, 2015 সালে পরে 2020 সালে আমাদের নবম পে স্কেল পাওয়ার কথা। যদি আমাদের নবম পে স্কেলটা পেতাম, তাহলে আমাদের বেসিক 8,000 টাকা থেকে বাড়িয়ে কমপক্ষে 15 থেকে 16,000 টাকায় আসতো। আবার ওই একই নিয়মতান্ত্রিক ভাবে যদি আমরা 2025 সালে এই দশম পে স্কেল পেতাম, 2025 সালে আমরা দশম পে স্কেল পেতাম, তাহলে আমাদের সেই 15 থেকে 16,000 টাকার বেসিকটা কমপক্ষে আমাদের 25 থেকে 30,000 টাকার মধ্যে আসতো। তাহলে এখন এই 25 সালের বা 26 সালের বাস্তবায়ন পূর্বক যে পে স্কেলটা আসবে, সেখানে কেন আপনারা এই 18-19,000 বা 15-16,000 টাকা আপনারা কেন এই প্রস্তাবগুলি করেন? আমি সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিটকে করজোরে অনুরোধ করব, আপনারা এই দুইটা পে স্কেলকে কম্বাইন করে, যে দুইটা পে স্কেলের সময় অতিবাহিত হয়েছে, এই দুইটা পে স্কেলের সময়কে আপনারা সমন্বয় করে তারপরে আপনারা এই প্রস্তাবগুলি আপনারা তুলে ধরুন। কারণ আপনারা সশস্ত্র বাহিনী থেকে যে প্রস্তাবটা দিবেন, আমরা জানি সেটাকে অনেকটা মূল্যায়ন করা হবে। তাই আমরা বলবো, সরকারি কর্মচারীতে যারা আছে, বিশেষ করে সৈনিক পদে, এর পরবর্তী যে পদগুলিতে আছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি এবং পুলিশ বাহিনীতে নিম্ন গ্রেডের ভুক্ত যে কর্মচারী যারা আছেন, তাদেরকে, তাদের পরিবারকে ভালো রাখার জন্য, একটা সৈনিকের যদি পেটে ক্ষুধা থাকে, সে কিন্তু দেশ সেবায় ভালো সার্ভিস দিতে পারবে না। একজন কনস্টেবলের, একজন ট্রাফিক পুলিশের যদি পেটে ক্ষুধা থাকে, তাহলে কিন্তু সে মনোযোগ দিয়ে দায়িত্ব পালন করতে পারবে না। তার মধ্যে টেন্ডেন্সি থাকবে, আমার গাড়ি থেকে আমার ঘুষ নিতে হবে, একটা গাড়ি আটকে তার থেকে আমার ঘুষ নিতে হবে, তা না হলে আমার পরিবার চলবে না। আমরা তাই বারবার এই সরকারকে অনুরোধ করতে চাই, আপনারা যদি বৈষম্য যুক্ত পে স্কেল আবার প্রদান করেন, তাহলে এই পে স্কেল যদি জানুয়ারিতে বাস্তবায়ন হয়, 26 সালের জানুয়ারি থেকে বাস্তবায়ন হয়, তাহলে তার পরের মাস থেকে আবার আমরা রাস্তায় নামবো। যদি মানসম্মত এবং সম্মানযুক্ত পে স্কেল আপনারা দিতে না পারেন, তাহলে আমাদের পে স্কেলের দরকার নাই। আমাদের দ্রব্যমূল্যের দাম 2015 সালে যা ছিল তাই করে দিন, কিন্তু সেটা আপনারা কোনো দিনও করতে পারবেন না। তাই 2015 সালের পর থেকে আজকে 2025 সাল পর্যন্ত এই 10 বছরের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হয়েছে, বাজার মূল্যের যে বারবার আপ ডাউন হয়েছে, তার উপরে ভিত্তি করে আপনারা পে স্কেল তৈরি করুন। 2015 সালের পর থেকে 2025 সাল পর্যন্ত এই 10 বছরের বাজার মূল্যের সমন্বয় করে আপনারা পে স্কেল তৈরি করুন। আপনারা উচ্চতম একজন গ্রেডের একজন কর্মকর্তা 2,15,000 টাকা বেতন পায়, আর নিম্ন গ্রেডভূত একজন কর্মচারী 15,000 টাকা বেতন পায়। 2 লক্ষ টাকার ব্যবধান। আপনাদেরও সোসাইটি আছে, যে নিম্ন গ্রেডে চাকরি করে তারও একটা সোসাইটি আছে, তার আত্মীয় স্বজনরাও বাসায় আসে, তার আত্মীয় স্বজনদেরকে তারা আপ্যায়ন করতে পারে না, কারণ আত্মীয় স্বজন তো জানে না যে সে সরকারি চাকরি করে, কিন্তু তার যে মানে উপরে ফিটফাট নিচে সদরঘাট,
এ কথাটা তো আত্মীয় স্বজন জানে না, আত্মীয় স্বজনকে বলাও যায় না যে আমি সরকারি চাকরি করলেও আমি কিন্তু মানসম্মত বেতন পাই না। তাই এই জিনিসটা চিন্তা করে, যেমন নিম্ন গ্রেডে যারা চাকরি করে তাদেরকে মানুষ ভেবে আপনারা এই পে স্কেলটা তৈরি করুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 750 মানুষ আপনারা লাইভটা দেখছেন। এই 750 মানুষ যদি আজকের এই তথ্যগুলি, আজকের এই লাইভটা আপনারা শেয়ার করেন, তাহলে আমাদের এই দাবির কথাগুলি অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। আমরা চাই যে মানুষগুলি, যে কর্মচারীগুলি এখনো আপনারা চুপ করে আছেন, ঘুমিয়ে আছেন, ভাবতেছেন যে যদি থাকে নসিবে আপনি আসিবে, এই চিন্তা থেকে আপনারা সরে আসেন। দয়া করে আপনারা এই একটা মাস, শুধু অক্টোবর মাসটা, আপনারা প্রতিদিন যে দাবিগুলি আমরা চাই, যে দাবিগুলি আমরা তুলে ধরছি, এই দাবিগুলি আপনারা প্রচার করুন। কারণ এটা হচ্ছে পিক সময়, পিক আওয়ার বলতেছি এখন, যে সময়টা হচ্ছে দাবি প্রচারের জন্য একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে আপনি দেখেন সকল সংগঠন চুপ করে আছে, কোনো সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নেই, কিন্তু বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ওয়াদাবদ্ধ, তারা আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে সরে যাব না। আগামী 17 তারিখের কর্মসূচি বাস্তবায়নের জন্য আগামীকাল বিকেল 5টার পরে আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য আমাদের একটা মিটিং আছে। আমরা আপনাদেরকে বলবো, এই সময়ে আমি বলবো সকল পেশাজীবী সংগঠনকে হিংসা, দ্বন্দ্ব, ইগো এগুলি ভুলে আমরা আসুন। কোন সংগঠন ডাক দিল এটা আপনারা দেখেন না, কোন সংগঠন আন্দোলনের কর্মসূচি দিল এটা আপনারা দেখেন না, আপনারা শুধু দেখেন যে কর্মসূচি দেয়া হয়েছে সেই কর্মসূচিতে আপনার দাবি আছে কিনা। আপনারা শুধু দেখবেন এই কর্মসূচিতে আপনাদের বেতন বাড়বে কিনা, এই কর্মসূচির মাধ্যমে যদি দাবি বাস্তবায়ন হয় তাহলে আপনার বেতন বাড়বে কিনা। আপনি যদি মনে করেন যে না এই কর্মসূচিতে বাস্তবায়ন হলে আপনার দাবি বাড়বে, তাহলে আপনি প্লিজ দয়া করে আগামী 17 তারিখের কর্মসূচিতে উপস্থিত হন। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের ডাকে 1:4 অথবা 1:5 বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা এবং যমুনা অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রার আহ্বান করেছে। এই পদযাত্রায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, প্রাথমিক শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক এবং গাড়ি চালক সমিতি, ইহা ছাড়া যত ডিপ্লোমা সমিতি রয়েছেন প্রত্যেকটা সংগঠনকে বলবো আপনারা নিজ দায়িত্বে আগামী এই 17 তারিখের প্রোগ্রামে আপনারা উপস্থিত হন। আপনারা আগামী এই প্রোগ্রামে আপনারা উপস্থিত থাকেন। আমাদের এক প্রিয় ব্যক্তিত্ব, যিনি সব সময় কর্মচারীদের পাশে রয়েছেন, গভর্নমেন্ট নিউজ, আপডেট নিউজ, প্রিয় ভাই আশিক ভাই, আপনারা জানেন তিনি সব সময় সকল তথ্যগুলি দিয়ে প্রচার করছেন। একমাত্র বাংলাদেশের মধ্যে দুইটা ব্যক্তি, একমাত্র হচ্ছে ভোরের আলো আর একটা হচ্ছে গভর্নমেন্ট আপডেট নিউজ, গভর্নমেন্ট এমপ্লয়ি আপডেট নিউজ। এই দুইটা পেজ আপনাদের জন্য দিন রাত নিজের খাওয়া দাওয়াকে হারাম করে কর্মচারীদের দাবি দেওয়া প্রচারের জন্য সব সময় তারা অ্যাক্টিভ রয়েছে, সব সময় তারা এগিয়ে চলেছে। আপনারা সবাই, আমি আশা করি আপনারা সবাই এই দাবিগুলি প্রচার করবেন এবং আগামী 17 অক্টোবর ঢাকা এবং ঢাকা শহরের বাহিরের যে যেখানে আছেন সেখান থেকে আপনারা আগামী 17 অক্টোবর ঢাকায় আসবেন। মনে করেন এটা একটা মহাসমাবেশ, আগামী 17 অক্টোবর ধরে নিন এটা একটা মহাসমাবেশ। কারণ বারবার আন্দোলন দেওয়া সম্ভব নয়, বারবার কর্মসূচি দেওয়া সম্ভব নয়। তাই আগামী 17 অক্টোবর হচ্ছে দাবি বাস্তবায়নের শেষ চেষ্টা। আগামী 17 অক্টোবর হচ্ছে বৈষম্যমুক্ত পে কমিশন বাস্তবায়নের শেষ চেষ্টা। আগামী 17 অক্টোবর হচ্ছে 1:4 অথবা 1:5 অনুযায়ী দাবি বাস্তবায়ন করার শেষ চেষ্টা। আমি আপনাদের সামনে একটা তথ্য তুলে ধরব। তথ্যটা হচ্ছে যে আমাদের একজন প্রিয় ভাই সোহেল রানা সাব্বির, তিনি একটা হিসাব তুলে ধরেছেন সারা মাসে একজন কর্মকর্তা কত টাকা বেতন পায় আর একজন কর্মচারী কত টাকা বেতন পায়। দেখুন, একজন সরকারি কর্মকর্তা
একজন প্রথম গ্রেডভুক্ত কর্মকর্তার বেতন স্কেল ৭৮,০০০ টাকা। সবাই একটু মন দিয়ে শুনবেন। একজন প্রথম গ্রেডভুক্ত কর্মকর্তার বেতন স্কেল ৭৮,০০০ টাকা। বাড়ি ভাড়া 50% আসে ৩৯,০০০ টাকা। চিকিৎসা ভাতা ১৫০০ টাকা, শিক্ষা ভাতা ১,০০০ টাকা। গাড়ি ও জ্বালানি বাবদ পাচ্ছে ২৯,৫০০ টাকা। কুক অ্যালাউন্স পাচ্ছে ১৬,০০০ টাকা। সিকিউরিটি অ্যালাউন্স পাচ্ছে ১৬,০০০ টাকা। ইন্টারনেট সুবিধা পাচ্ছে ৫,০০০ টাকা। টেলিফোন সুবিধা পাচ্ছে ২৮০০ টাকা, ২,৮০০ টাকা। আপ্যায়ন ভাতা পাচ্ছে ২,০০০ টাকা। সেলফোন সুবিধা পাচ্ছে ১৫০০ টাকা। উপরের সকল সুবিধা সমূহ প্রথম গ্রেডের কর্মকর্তার সর্বমোট বেতন পায় ১,৯২,৩০০ টাকা। প্রথম গ্রেডের একজন কর্মকর্তা এই সকল ভাতাদি মিলিয়ে সে সর্বমোট বেতন পায় ১,৯২,৩০০ টাকা। বিশেষ দ্রষ্টব্য এখানে আরো আছে, এর বাইরেও কিছু সুবিধা রয়েছে। তা হচ্ছে গাড়ির জন্য ড্রাইভার প্রতি বছর সর্বোচ্চ ২ বার ভ্রমণের সুবিধা পাচ্ছেন। আর একজন ২০তম গ্রেডের কর্মচারীর বেতন স্কেল ৮,২৫০ টাকা। বাড়ি ভাড়া পায় ৪৫০০ টাকা। চিকিৎসা ভাতা ১৫০০ টাকা। টিফিন ভাতা ২০০ টাকা। শিক্ষা ভাতা পায় ১,০০০ টাকা। সব মিলিয়ে তার বেতন হয় ১৫,৪৫০ টাকা। এটা কোন বাংলাদেশ বলেন? এটা কেমন বৈষম্য? একটা নির্লজ্জ দেশে আমরা বাস করি। যে মানুষটা বাজারে গেলে মূলার কেজি একজন প্রথম গ্রেডের কর্মকর্তার জন্য যা, আর একজন সুইপারের জন্য তা। যেই বাজারে চাল, ডাল, চিনি, তেল, লবণ, নুন, আটা, মরিচ, ময়দা, সুজি এগুলি প্রথম গ্রেডের একজন কর্মকর্তার জন্য দোকানদার যে দাম রাখবে, আর ২০তম গ্রেডের একজন কর্মচারীর কাছ থেকেও সেই একই দাম রাখবে। তাহলে ৬ সদস্য বিশিষ্ট একটা পরিবার চালাতে একজন ২০তম গ্রেডের একজন কর্মচারী ১৫,০০০ টাকা দিয়ে কিভাবে চালায়? আমার তো মনে হয় তার প্রতি মাসে একটা করে কিডনি বিক্রি করতে হবে, প্রতি মাসে তার রক্ত বিক্রি করতে হবে, আর না হলে মানুষের রক্ত চুষে তার নিতে হবে। তা না হলে তার বাঁচার কোনো উপায় নেই। একজন ১৫,০০০ টাকা বেতনভুক্ত কর্মচারীর ৮ থেকে ১০,০০০ টাকা, সে যদি একবারে নিম্ন স্তরের একটা বাসায়ও ভাড়া থাকে, তাহলে তার ৮ থেকে ১০,০০০ টাকা শুধু বাসা ভাড়াই লাগবে। তাহলে ১৫,০০০ টাকার মধ্যে যদি ৮ থেকে ১০,০০০ টাকা ভাড়া যায়, তারপরে তার যদি ২টা ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করে, তার ঘরে যদি অসুস্থ একটা বাবা মা থাকে, তাহলে ওই লোকটার কি অবস্থা হয় আপনারা একটু বলেন তো? ওই লোকটা কিভাবে চলবে? ওই লোকটা চুরি করা ছাড়া, দুর্নীতি করা ছাড়া, ডাকাতি করা ছাড়া আর কোনো উপায় আছে বলেন? আরে বাংলাদেশের কোনো কর্মচারী, খেটে খাওয়া কোনো কর্মচারী কখনো দুর্নীতি করতে চায় না। কারণ তারা জানে যে ছোট কর্মচারী হয়ে যদি ১০ টাকার ঘুষ খায়, ১০ টাকা চুরি করে বা ১০ টাকার বকশিস নেয়, তাহলে তার নামে দুর্নীতিবাজের লেবাস লেগে যাবে, দুর্নীতিবাজের বা ঘুষখোরের সাইনবোর্ড লেগে যাবে, তার চাকরি চলে যাবে। কিন্তু ওই যে কর্মকর্তা, ঘুষখোর কর্মকর্তা যারা রয়েছে, তারা কলমের খোঁচায় কোটি 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 টাকা আত্মসাৎ করে, তবুও তাদের কোনো দুর্নীতির অভিযোগ তাদের নামে আসে না, তাদেরকে দুর্নীতিবাজ বলা হয় না। কিন্তু বাংলার মানুষ, বাংলার সাধারণ জনগণ মনে করে সরকারি চাকরি মানেই ঘুষখোর, সরকারি চাকরি মানেই হচ্ছে কি দুর্নীতিবাজ। আরে ভাই, একজন সরকারি কর্মচারী যদি পিয়নের চাকরি করে, তারে আপনি কেন ঘুষ দিবেন? কি কারণে তাকে আপনি ঘুষ দিবেন? আমাদের দেখেন, এই যে কয়েকদিন আগে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন আব্দুল আউয়াল, সাবেক সচিব আব্দুল আউয়াল স্যার, উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। উনি বলেছেন যে কর্মচারীরা অভাবে পড়ে, তারা দুর্নীতি করে। যদি এখন বেতন বাড়ানোর সিদ্ধান্ত সরকার নিয়েছে, এটা সঠিক, তিনি সঠিক বলে আখ্যায়িত করেছেন। এবং তিনি আরো বলেছেন যে এই পে স্কেল, সরকারি পে স্কেলের সাথে নির্ভর করে সারা বাংলাদেশের মানুষের আয়ের উৎস বাড়ে। সরকারি কর্মচারীদের যখন বেতন বৃদ্ধি হয়, সেটার সাথে মিল রেখে, সেটার সাথে আনুপাতিক হারে সারা বাংলাদেশের জনগণের আয়ের উৎস বাড়ে। যেমন একজন রিক্সাওয়ালা তার রিক্সা ভাড়া বাড়িয়ে দেয়, একজন মুসি যে জুতা স্যান্ডেল সেলাই করে, যেটা আগে ১০ টাকা দিয়ে সেলাই করতো, সেটাই এখন ২০ টাকা নেয় সেলাই করতে। একজন ব্যবসায়ী বর্তমান বাজার মূল্য অনুযায়ী সবজির দাম নেয়। একজন মুদি দোকানদার বর্তমান সময় অনুযায়ী সে তার দোকানের তার জিনিসপত্র বিক্রি করে। একজন গাড়ির ড্রাইভার, বাসের ড্রাইভার, আপনি যাতায়াত করবেন বাসে, গাড়িতে,
এখনকার সময় অনুযায়ী তারা ভাড়া নেয়। আপনার ধরেন গার্মেন্টস ফ্যাক্টরিতে এই সরকারি চাকরির বেতন বাড়লেই তারা আনুপাতিক হারে তাদের বেতন বাড়াইয়া দেয়। প্রাইভেট সেক্টরে যখন সরকারি কর্মচারীদের বেতন বাড়ে তারই সাথে মিল রেখে আনুপাতিক হারে তাদেরও বেতন বাড়িয়ে দেয়। এ কথাটা তুলে ধরেছেন আব্দুল আউয়াল স্যার, সাবেক সচিব। আমি তাকে স্যালুট জানাই। এবং আরেকটা সাক্ষাৎকার দিয়েছেন আরেকজন কর্মকর্তা, তিনি হচ্ছেন মোহাম্মদ ফিরোজ মিয়া। তিনি হচ্ছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ। তিনিও কিন্তু বলেছেন যে এদেশে যে সমস্ত কর্মকর্তার অন্যান্য অনেক সুবিধা আছে তারপরও তার বেতন বেশি বাড়ে, আর নিম্ন গ্রেডে যারা বাজার করতে পারে না, চিকিৎসা খরচ চালাতে পারে না, শিক্ষা খরচ চালাতে পারে না, ঠিক মতো বাজার ঘাট করতে পারে না, তাদের বেতনই সবচেয়ে কম বাড়ে। তাহলে এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে এদেশ থেকে কোনো দিন দুর্নীতি যাবে বলে আমার মনে হয় না। আপনাদেরকে আমি আহ্বান করব, সারা বাংলাদেশ থেকে আপনারা যারা ঢাকায় আসবেন, আপনারা একজনের সাথে যদি আরো 2 জন করে নিয়ে আসেন, 3 জন করে নিয়ে আসেন, তাহলে একজনের সাথে যদি 3 জন আসেন, এভাবে যদি 100 জনে নিয়ে আসেন তাহলে কিন্তু 300 হয়ে যায়। বিভিন্ন জেলা থেকে যারা আমার ডাকে, আমাদের এই ভোরের আলোর ডাকে, ফেডারেশনের ডাকে যারা আগামী 17ই অক্টোবর আপনারা বিভিন্ন জায়গা থেকে আসবেন, বিভিন্ন সংগঠন থেকে আসবেন, আমার সাথে বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। যে বরগুনা থেকে ওইখানকার 4র্থ শ্রেণীর সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভাই আমার সাথে যোগাযোগ করেছেন, তারা 15 থেকে 20 জন ওখান থেকে তাদের ব্যানারে চলে আসবে। এবারে এভাবে চুয়াডাঙ্গা, বগুড়া, গাজীপুর, কুমিল্লা বিভিন্ন জায়গা থেকে তারা যোগাযোগ করছে। এবং আমাদের এই যে 64টা জেলা, প্রতিটা জেলা থেকে যদি আপনারা 50 জন, 10 জন, 20 জন, যে যেভাবে পারেন সেভাবে আপনারা চলে আসবেন। ওই একটা দিন আপনাদের কাছে আমরা ভিক্ষা চাই। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আগামী 17ই অক্টোবর একটা দিন আপনাদের কাছে ভিক্ষা চাই। আপনারা আমাদেরকে একটা দিন ভিক্ষা দিন, আপনাদের বেতন বৃদ্ধির জন্য, আমাদের জন্য নয়। আপনাদের বেতন বৃদ্ধির জন্য আপনারা আমাদের এই সংগ্রামে যোগ দিন। দেখুন, আমরা একটা লিফলেট বানিয়েছি এই 17 তারিখের প্রোগ্রাম বাস্তবায়নের জন্য। আমরা একটা লিফলেট বানিয়েছি, সেটা আগামীকাল থেকে বিভিন্ন অফিসে বিতরণ হবে। সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। যে দেখুন, এই যে দেখুন আমরা একটা লিফলেট বানিয়েছি, ঠিক আছে? একটা লিফলেট বানিয়েছি। এই লিফলেটটা প্রচারের জন্য আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন অফিসে যাব। আমরা যে লিফলেটটা তৈরি করেছি এই লিফলেটটা লাইভ শেষে আমি পোস্ট দিয়ে দিব। এই লিফলেটটা আপনারা সেভ করে আপনারা বিভিন্ন ভাবে এটাকে আপনারা বিভিন্ন অফিসে, বিভিন্ন কর্মচারীদের মধ্যে আপনারা প্রচার করার ব্যবস্থা করবেন। আমি লিফলেটটা আমরা কি লিখেছি সেটা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে 17ই মে পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা ও যমুনা অভিমুখে পদযাত্রার কর্মসূচি। বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে স্থায়ী পে কমিশন গঠন, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, কর্মকর্তাদের বার্ষিক বেতন, কর্মরতদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা ও প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের মধ্যে পদবৈষম্য ও বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য সচিবালয়ের ন্যায় এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নের নিমিত্তে দীর্ঘদিন যাবৎ এই সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কর্মচারীদের কল্যাণে কাজ করে আসছে। উক্ত সংগঠনের সফল আন্দোলনে কর্মসূচির ফলশ্রুতিতে 15% বিশেষ সুবিধা কর্মচারীরা পেয়েছেন। নবম পে স্কেলের প্রদানের লক্ষ্যে বেতন কমিশন গঠিত হয়েছে, তা এ সংগঠনের কর্মসূচির ফসল। আমরা দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের জন্য যে যৌক্তিক দাবি সমূহ 1:4 এর ভিত্তিতে 12টি গ্রেডে সর্বনিম্ন বেতন স্কেল 35,000 এবং সর্বোচ্চ 1,20,000 টাকায় নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। ডিসেম্বর 25 এর মধ্যে নবম পে স্কেলের গেজেট জারি করতে হবে এবং জুলাই 2025 থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে।
2015 সালের পে স্কেলের গেজেটে হরণকৃত 3টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন বিদ্যমান গ্র্যাচুইটির আনুতোষিকের হার 90% পরিবর্তে 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার পরিবর্তে 500 টাকা নির্ধারণ করতে হবে। ব্লক পোস্টে কর্মরত কর্মচারীদের সকল পদে কর্মরতদের পদোন্নতি বা 5 বছর পর পর উচ্চতার গ্রেড প্রদান করতে হবে। অধস্থান আদালতে কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করতে হবে। এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদ বা পদমর্যাদা দিতে হবে। কর্মরত কর্মচারীদের বেতন স্কেলের শেষ ধাপে উন্নীত হওয়া বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে না বিধায় চাকরিরতদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখতে হবে, অর্থাৎ যতদিন চাকরি ততদিন বেতন বৃদ্ধি থাকতে হবে। উন্নয়ন প্রকল্প রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মচারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশ নেই মর্মে অর্থ মন্ত্রণালয় থেকে বৈষম্যমূলক জারিকৃত আদেশ নং এত তারিখ 24/8 বাতিল করতে হবে। বর্তমান বাজার মূল্যের সাথে সংগতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয় বিবেচনা করে বিদ্যমান ভাতাদি পুনর্নির্ধারণ ও সামরিক অসামরিক বাহিনীর ন্যায় 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের রেশনিং পদ্ধতি চালু করতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারীদের 100% পেনশন প্রাপ্তির বিধান ছিল। 2015 সালের পে স্কেলের গেজেটে 100% পরিবর্তে 50% করা হয়েছে। পূর্বের ন্যায় 100% পেনশনের বিধান পুনর্বহাল করতে হবে। এই হচ্ছে আমাদের লিফলেটে যে দাবিগুলি আমরা আমাদের দাবিনামায় দিয়েছি, সেই দাবিগুলি আমরা আমাদের লিফলেটে তুলে ধরেছি। আপনারা এই দাবিগুলি প্রস্তাব করবেন এবং আপনারা এগুলি প্রচার করবেন। এমডি সুজন মিয়া, আগের ইনক্রিমেন্টের টাকা বর্তমান বেসিকের সাথে যোগ করতে হবে। আগের ইনক্রিমেন্ট টাকা বর্তমান বেসিকের সাথে যোগ করতে হবে মানে বুঝলাম না। আরে ভাই, পে স্কেল যখন দিবে, আপনি অনেকেই ভাবতেছেন যারা নতুন চাকরিতে যোগ দিয়েছেন, অর্থাৎ এই 10 বছরের ভিতরে যারা নতুন চাকরিতে যোগ দিয়েছেন তারা হয়তো অনেকেই ভাবতেছেন যে আগে যে ইনক্রিমেন্ট পেয়েছেন সেগুলি বাতিল হয়ে যাবে। না রে ভাই, এটা আপনাদের ভুল ধারণা। আগে আপনারা যতগুলি ইনক্রিমেন্ট পেয়েছেন সেখান থেকে একটা টাকাও বাতিল হবে না, সম্পূর্ণ টাকাটা আপনাদের ফিক্সেশনের সাথে যোগ হবে। এবং ফেসবুকে একটা পেজে আমরা দেখতে পাচ্ছি যে ফিক্সেশনের একটা তারা ডিটেলস তুলে ধরেছে, কিন্তু এভাবে কখনো ফিক্সেশন হয় না। যখন পে স্কেলের গেজেট হবে তখন কিভাবে ফিক্সেশন হবে সেটা রূপরেখা আমি আপনাদের সামনে তুলে ধরবো। ওই ফিক্সেশন নিয়ে আগে আপনারা বিভ্রান্ত হইয়েন না। আরে ভাই, আমরা আগে চাই গেজেট হোক, পে স্কেল বাস্তবায়ন হোক, তখন ফিক্সেশন ওটা এমনি এমনি হয়ে যাবে। আপনার ফিক্সেশন নিয়ে চিন্তা করার দরকার নাই। আগে আপনি বাজার করে বাসায় নিয়ে আসেন, যখন বাজার করে বাসায় নিয়ে আসবেন দেখবেন ওটা অটোমেটিক্যালি সুন্দর করে রান্নার ব্যবস্থা হয়ে যাবে। আমার আগে দরকার হলো পে স্কেলের গেজেট, তারপরে ফিক্সেশন। পে স্কেলের গেজেট যখন হবে তখন কিভাবে ফিক্সেশন হবে এটা সম্পূর্ণভাবে একেবারে প্র্যাকটিক্যালি আমি আপনাদের সামনে তুলে ধরবো। সুতরাং চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আর একটা কথা হচ্ছে, এই মুহূর্তে আপনাদের কাছে সকলের কাছে আমরা অনুরোধ করব, আপনারা নিজেরা, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে কিংবা মা বাবা যারা রয়েছে, যারা মোবাইল ব্যবহার করে, প্রত্যেকের মোবাইল নাম্বার দিয়ে সাধারণ জনগণ হিসেবে আপনারা অনলাইন তথ্যের জরিপে আপনারা এই তথ্য ফর্মটা ফিল আপ করুন। এবং যারা সরকারি কর্মচারী রয়েছেন, আমাদের জানা মতে অনেকেই এই তথ্যগুলি পূরণ করছেন না। আপনারা সকলেই এই অনলাইন ফর্মটা, অনলাইন তথ্যগুলি আপনারা জমা দিন। অনলাইন তথ্যগুলি জমা দিলে এখানে আমাদের বিশাল একটা জরিপ তৈরি হবে। আপনারা সবাই এই অনলাইন জরিপটা করার জন্য সবাইকে উৎসাহিত করুন। সবাইকে আপনারা বলুন যে আপনারা সবাই মিলে অনলাইন জরিপটা, তথ্যগুলি পূরণ করুন। অনলাইন জরিপ যদি না করা হয় তাহলে আমাদের তথ্যগুলি কিন্তু সরকার পাচ্ছে না। আপনারা সবাই দয়া করে এই অনলাইন জরিপটা আপনারা করুন। নূর মোহাম্মদ চৌধুরী লিখেছেন 17 তারিখের সবাই যোগ দিন, বিপি নূরকে সাথে রাখতে পারেন। বিপি নূরকে সাথে রাখার চেষ্টা চলছে। এমডি শিমুল ইসলাম, বিপি নূর ভাইকে
আমাদের প্রোগ্রামে আনার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামীকাল সন্ধ্যায় আমি ভিপি নূর ভাইয়ের অফিসে যাব, ওনার সাথে কথা বলবো। ওনার অফিস থেকে আমি কথা বলেছিলাম, ওনারা আগামীকাল সন্ধ্যায় সময় দিয়েছেন। আগামীকাল সন্ধ্যায় ভিপি নুরুল হক নূর ভাইয়ের অফিসে আমরা যাব এবং সেখানে গিয়ে কথা বলবো। কথা বলে ওনাকে আমরা আমাদের 17 তারিখের প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য আমরা সবিনয়ে অনুরোধ করব। সুতরাং আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই, সর্বাধিকভাবে আপনাদের জন্য আমরা চেষ্টা করব। শুধু আপনাদের চেষ্টাটা হচ্ছে আপনাদেরকে উপস্থিত থাকতে হবে, আপনাদেরকে উপস্থিত থাকতে হবে। মনে হয় এবার সেই মহার্ঘ ভাতার মূলা ঝুলাবে। আজকের সবার আপডেট কি? সবাই যে আপডেটগুলি হয়, সবাই যে আলোচনাগুলি হয়, সেগুলি বাইরে প্রকাশ করা হয় না। তবে শুধু যাচাই বাছাই করা হচ্ছে, বিভিন্ন তথ্য উপত্য সংগ্রহ করা হচ্ছে। শুধুমাত্র বিভিন্ন সচিবদেরকে ডেকে তারা বিষয়গুলি তুলে ধরা হচ্ছে। মালিক ভাই, অনলাইন জরিপ অনেক সদস্য এটা বোঝে না, অনলাইন জরিপ অনেক সদস্য বোঝে না। আমি আবারও অনলাইন জরিপটাকে আর একটু সুন্দরভাবে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। ইনশাল্লাহ সেটা দেখে আপনারা অনলাইন জরিপটা আপনারা প্রচার করবেন। আমি আবারও অনলাইন জরিপটা আবার তথ্যটা পূরণ করে, হয়তো গত সময় আমি যে জরিপটা আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরেছি সেটা একটু দ্রুত হয়েছে, সেখানে অনেক লেখা দ্রুত চলে যাচ্ছে, অনেকে আসলে বিষয়টা বুঝতে পারতেছে না। তাই আমি ওটাকে আরেকটু সুন্দর করে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আগামীকালকের মধ্যে আপনারা সেই ভিডিও পেয়ে যাবেন, যাতে সবাই অনলাইন জরিপে তথ্যগুলি পূরণ করে। বাহিনীর লোক তো কেউ আসতে পারবে না, বাহিনীর লোক কেউ আসতে পারবে না। না যাওয়ার কারণে কষ্ট পাচ্ছে, অনেক কষ্ট পাচ্ছে। আপনাদের সাথে সবাই আছে, মন থেকে দোয়া করবেন সবাই। আপনারা সবাই মন থেকে দোয়া করবেন এবং সার্বিকভাবে সহযোগিতা করবেন। যারা বিভিন্ন ডিফেন্সে আছে, বিভিন্ন ডিফেন্সে যারা পুলিশ বাহিনী এবং আমার লাইভেও যারা আছেন, বিভিন্ন ডিফেন্সের মধ্যে যারা পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব থেকে যারা যে সকল সদস্য আজকে আমার লাইভে যুক্ত হয়েছেন, আমি সবার কাছে ফেডারেশনের পক্ষ থেকে আমরা অনুরোধ করব, আগামী 17 তারিখ আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন, আমাদের নিরাপত্তা প্রদান করবেন। আমাদের এই কর্মসূচিতে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন, তাহলেই আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব। আলহামদুলিল্লাহ, আমি অনলাইনে 8 জনের মতামত প্রদানের সুযোগ করেছি এমদাদুল হক। এভাবে সবাইকে আপনারা চেষ্টা করেন, আপনারা সবাই যদি সবাইকে সহযোগিতা করেন। অনেকেই আছে বোঝে না ভাই, অনেকেই আছে বোঝে না, আপনারা তাদেরকে এই অনলাইন জরিপটার ব্যাপারে আপনারা একটু সহযোগিতা করবেন। যারা আছেন প্রত্যেকে একটু সহযোগিতা করবেন। হাসনাত আব্দুল্লাহ ভাইকে রাখা যায় কিনা, ওনারা কাউকে এখন ধরা দিচ্ছে না, এনসিপির কোন সদস্য কারো কাছে ধরা দিচ্ছে না। আপনারা শুধু আগামী 17 তারিখটা একটা দিন আপনারা এই সময় দেন, আগামী 17 তারিখ একটা দিন আপনারা দেন। এমডি বাবুল ভাই সেনাবাহিনীর সদস্য লাইভে যুক্ত হয়েছে, তাকে আন্তরিক অভিনন্দন জানাই। ঠিক আছে, এক্ষেত্রে আমরা বাবুল ভাইয়ের মাধ্যমে, সেনাবাহিনীর সদস্য এমডি বাবুল ভাই লাইভে আছেন, ওনার মাধ্যমে আমি সেনাবাহিনী সহ সকল বাহিনীর সদস্যদেরকে জানাতে চাই, আগামী 17 তারিখ আপনারা আমাদেরকে সার্বিকভাবে নিরাপত্তার ব্যবস্থা করবেন, সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যাতে শান্তিপূর্ণভাবে আমাদের এই দাবির কথাগুলি আমরা সরকারের কাছে তুলে ধরতে পারি। কারণ আমাদের এই কর্মসূচি কোনো রাজনৈতিক কর্মসূচি না, এটা হচ্ছে আমাদের বেঁচে থাকার তাগিদে আমাদের যে মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, খাদ্য, শিক্ষা, চিকিৎসা, এই 5টি যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার আদায়ের জন্য। আর এই মৌলিক অধিকারের আওতার মধ্যে সাধারণ কর্মচারী, র্যাব, বিজিবি, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সকলেই রয়েছেন। তাই সকলকে অনুরোধ করব, আপনারা আমাদের এই প্রোগ্রামে থাকার চেষ্টা করবেন। জুনায়েদ সাকিব ভাইয়ের সাথে রাখা যায় কিনা, আচ্ছা আমি আপনাদেরকে আগামী যে 17 তারিখ আমাদের সভা হবে, সেখানে মাহমুদুর রহমান মান্না ভাই থাকবে, জুনায়েদ সাকিব ভাই থাকবে এবং বিএনপির বেগম চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং ঢাকা মহানগর বিএনপির সভাপতি আব্দুল সালাম ভাই থাকবেন। এবং আমরা ভিপি নুরুল হক নূর ভাইকে রাখার জন্য আমরা চেষ্টা করতেছি, সেটা আপনারা 2-1 দিনের মধ্যেই কনফার্ম হয়ে যাবেন। জুনায়েদ সাকিবকে রাখা যায়, আরে ভাই জুনায়েদ সাকিব ভাই তো থাকবেই, জুনায়েদ সাকিব ভাই তো থাকবেই। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এতদিন কি দেখলেন, আপনারা দেখে নিন কে কে থাকবে।
আপনারা এক নজরে দেখে নিন কে কে থাকবে। জুনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না এবং বিএনপির বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সভাপতি ঢাকা মহানগর বিএনপির। এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম কারা কারা থাকবে। এটা হচ্ছে আমাদের লিফলেট, ঠিক আছে? দেখুন আপনারা কারা কারা থাকবে, এই যে ভালো করে দেখে নিন, এই যে দেখে নিন কারা কারা থাকবে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাইকে রাখতে পারলে খুব ভালো হয়। আমরা আসলে ওইভাবে তো ওনাকে বলিনি, তারপরও আপনারা যখন বলছেন আমরা চেষ্টা করব, ঠিক আছে? আগামী 17 তারিখ মাত্র একদিন আসেন, আগামী 5-6 বছর ভালো থাকবে। নূরে আলম, ঢাকা শহরে যত সরকারি চাকরিজীবী আছেন, আনসার ব্যাটালিয়ন, সিপাহী, মোহাম্মদ বিপ্লব রাঙ্গামাটি থেকে, রায়হান, আপনারা সবাই মেহেরবানি করে একটু বেশি বেশি করে কমেন্টস করবেন। এটা অনলাইন জরিপের একটা অংশ। আপনারা সবাই বেশি বেশি করে, আপনারা সবাই একটু বেশি বেশি করে দাবির কথাগুলি একটু লিখুন। আমরা কি চাচ্ছি এই দাবির কথাগুলি আপনারা সবাই একটু বেশি বেশি করে প্রচার করবেন। আমার এক ভাই 10টা ফুলের শুভেচ্ছা দিয়েছেন আমাকে, তুহিন আহমেদ, তুহিন মাহমুদ। আমি একজন 15 গ্রেডের কর্মচারী, মানবতার জীবনযাপন করতে হচ্ছে। তুহিন মাহমুদ ভাই, আপনারা আগামী 17 তারিখ আমাদের কর্মসূচিতে যোগ দিন, যেখানেই থাকেন। 2, 4, 5 জন, 10 জন, 20 জন, যাদেরকে পারেন নিয়ে আগামী 15-17 তারিখ আমাদের কর্মসূচিতে যোগ দিন। আমরা সবাই মানবতার জীবনযাপন করছি, এই মানবতার জীবনযাপন থেকে আমরা বেরিয়ে আসতে চাই, ঠিক আছে? আমরা ইউনিয়ন পরিষদে কাজ করি, 75% সরকারি বেতন পাই, বাকি 25% ইউনিয়ন পরিষদ থেকে দেয়া হয়। ব্লক পোস্টে আমরা 100% রাজস্ব খাতে চাই। আপনারা যেভাবে পারেন, যেখান থেকে পারেন, এই দাবিটা সবার। আপনি যদি 75% সরকারি বেতন ভাতা পান আর এই বেতনটা যদি বৃদ্ধি করা হয়, তাহলে ওই 75% কিন্তু আপনারও বাড়বে। তাহলে এই প্রোগ্রামটা আপনাদেরও। যারা ইউনিয়ন পরিষদে কাজ করেন এবং আপনারা 75% সরকারি বেতন পান, মনে করেন 100 টাকায় 75 টাকা পাচ্ছেন, এখন যদি এই 8,250 টাকাকে বাড়িয়ে 25,000 টাকা হয়, তাহলে এই 25,000 টাকার 75% কিন্তু আপনি পেয়ে যাবেন। তাহলে এই দাবিটা কিন্তু আপনারও। তাই আপনারা সবাই আমাদের এই কর্মসূচিতে যোগ দিবেন। কামাল উদ্দিন লিখছেন লোহাগাড়া চট্টগ্রাম থেকে। শাহরুল ইসলাম, ইনশাল্লাহ আসবো। আপনারা কে কে কোথা থেকে আসবেন একটু সবাই কমেন্টস করে জানান। আর সবার একটা কমেন্ট আপনারা লিখবেন, আমরা 1:4 অথবা 1:5 চাই। 1:4 অথবা 1:5 চাই। স্কেল যা দেয়, স্কেল যা দেয় দেখ, কিন্তু সেটা যেন 1:4 অথবা 1:5 হয়। এবং আমরা গ্রেড সংখ্যা কমিয়ে 12টি চাই, গ্রেড সংখ্যা 12টা চাই এবং 1:4 অথবা 1:5 চাই, বেতন স্কেল যাই হোক। এবং সাথে আমরা ইনক্রিমেন্ট চাই 20%। আমরা 5% এর পরিবর্তে আমরা 20% ইনক্রিমেন্ট দাবি করছি। আগামী নবম পে স্কেল বাস্তবায়ন না হলে, 1:4 অনুপাতে বেতন না দিলে এই সরকার চাকরি বাদ দিয়ে বউ বাচ্চাকে নিয়ে গার্মেন্টসে চলে যাব। আগামী 17 তারিখ সবাই আসবেন ইনশাল্লাহ। আহ্বানে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের পক্ষে আমি অধম সরকারি কর্মচারী। ধন্যবাদ। প্রিয় সিমরাজ স্বাধীন ভাই আপনাদেরকে আহ্বান করেছে যে আগামী 17 তারিখ আপনারা সবাই যে যেখান থেকে পারেন সেখান থেকে আপনারা চলে আসবেন। আগামী 17ই অক্টোবর রোজ শুক্রবার সকাল 9 ঘটিকায়, আগামী 17ই অক্টোবর রোজ শুক্রবার সকাল 9 ঘটিকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে দ্রুত পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও যমুনা অভিমুখে পদযাত্রার আহ্বান করা হয়েছে। এই পদযাত্রায় বাংলাদেশের সরকারি, আধা সরকারি, বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, প্রাথমিক শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক, গাড়ি চালক সহ সকল পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে আমরা সবিনয় অনুরোধ করতেছি, দল মত নির্বিশেষে আগামী 17 তারিখ আমাদের সকলের প্রাণের দাবি বাস্তবায়নের জন্য
আপনারা সবাই দলে দলে উপস্থিত হবেন, কারণ আগামী 17 তারিখের কর্মসূচি বলে দিবে যে আমরা এই পে স্কেলে কি পাচ্ছি। আগামী 17 তারিখের কর্মসূচি বলে দিবে আমাদের বেতনের অনুপাত কত হবে। আগামী 17 তারিখের কর্মসূচি বলে দিবে আমাদের গ্রেড সংখ্যা 12টা হবে না 20টা থাকবে না 15টা থাকবে। এই সব কিছু নির্ভর করবে, কারণ আজ পর্যন্ত আমরা সরকারকে কোনো চাপ সৃষ্টি করতে পারিনি। আমরা 10-15-20 হাজার কর্মচারী আমরা যে এককালীন হয়ে একসাথে আমরা যে সরকারকে একটা ধাক্কা দিব, সরকারকে একটা চাপ দিব দাবি বাস্তবায়নের জন্য, সেটা আমরা করতে পারিনি। সেইটা বাস্তবায়নের জন্য আগামী 17 অক্টোবর আপনাদের সকলের উপস্থিতি চাই। উপজেলা কৃষি অফিস বেলকুচি সিরাজগঞ্জ থেকে আসবো ইনশাল্লাহ, 2-3 জনকে সাথে নিয়ে আসবো, এমডি সোহেল রানা। আপনারা প্রত্যেকেই একজন করে না এসে সাথে 2-4 জন বন্ধুকে নিয়ে আসবেন। মেহেদি হাসান ভাই, যদি ভালো কিছু না পাই তাহলে চাকরি ছেড়ে দিয়ে ইটালি চলে যাব। ভাই, এটা হচ্ছে অত্যন্ত একটা দুঃখজনক কথা, কারণ বাংলাদেশ থেকে একটা সময় সরকারি চাকরি পাওয়ার জন্য মানুষ মানে কত কিছুই না করত, আর সেই মানুষ আজকে মনের দুঃখে কষ্টে সরকারি চাকরি ছেড়ে বিদেশে পাড়ি জমাতে চায়। এর চাইতে নির্লজ্জ আর এর সাথে লজ্জাজনক কাজ আর কি থাকতে পারে একটা সরকারের জন্য। আমি পটুয়াখালী থেকে বলছি। মৃধা, কি মৃধা? খাগড়াছড়ি থেকে যদি গাড়ি বন্ধ না থাকে ইনশাল্লাহ চলে আসবো। আপনারা একদিন আগেই চলে আসবেন। আপনারা সবাই যারা দূর থেকে আসবেন আগামী 17 তারিখ, আপনারা সবাই বিকালের গাড়িতে আপনারা চলে আসবেন। আপনারা সবাই বিকেলের গাড়িতে চলে আসবেন। আর যারা পার্শ্ববর্তী জেলা যেমন গাজীপুর, তারপরে নারায়ণগঞ্জ, তারপরে সাভার এবং এদিকে মুন্সিগঞ্জ, এ সমস্ত জায়গা থেকে আপনারা যদি বাসে আসেন তাহলে আপনারা একেবারে 5টার দিকেও যদি রওনা দেন তাহলে 8টার মধ্যে, 8টা সাড়ে 8টার মধ্যে চলে আসবেন। আমরা জাস্ট 9টায় আমাদের প্রোগ্রাম শুরু করব। বিভিন্ন জেলা থেকে আপনারা যারা আসবেন আমরা তাদের বক্তব্য শুনবো, আমরা তাদের কথা শুনবো। ঠিক 9টায় আমরা তাদের কথা শুনবো এবং তাদের বক্তব্য শুনবো, আর তাদের দাবি দেওয়ার কথাগুলি আমরা তুলবো, আমরা প্রচার করব। এবং এখানে মিডিয়া থাকবে, সব রকমের মিডিয়া থাকবে। আমরা মিডিয়াদেরকে অনুরোধ করব, আমরা বিশেষ করে সকল সাংবাদিক মিডিয়া, অনলাইন পত্রিকা, জাতীয় পত্রিকায় যারা কাজ করেন তাদের সকলকে আমরা বলবো আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করুন। আপনারা কর্মচারীদের দুঃখ কষ্টের কথাগুলি তুলে ধরুন, আপনারা দুঃখ কষ্টের কথাগুলি তুলে ধরুন। এমডি হুমায়ুন কবির সেনাবাহিনীর সদস্য আমাদের লাইভে যোগ দিয়েছেন, ওনার প্রতি আমাদের শ্রদ্ধা। উনি লিখেছেন মেডিকেল অ্যালাউন্স 10,000 টাকা করার জোর দাবি জানাচ্ছি। ভাই, যোগ দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আপনাদের সাথে দেখা হবে। আপনারা যারা আমার ডাকে, আমার আমন্ত্রণে আসবেন, সবাই আসবেন এবং আপনারা এসে বলবেন, আমরা আপনাদের আপ্যায়নের জন্য, আপনাদের সাদরে গ্রহণ করার জন্য আমরা অপেক্ষা করব। লাকসাম, আবুল আহসান লাকসাম কুমিল্লা থেকে স্বাস্থ্য বিভাগ হতে বলছি। চলো চলো ঢাকা চলো, 17 তারিখ কর্মসূচি সফল করো। শিক্ষক সমিতি এবং স্বাস্থ্য বিভাগ সহকারী নেয়ার জন্য অনুরোধ করছি। সবাইকে আমন্ত্রণ করছি। ভাই, আমাদের প্রচারে ভুল থাকতে পারে, আমরা অনেক কথা বলি, অনেক কথা বলতে গেলে বলার মাঝে ভুল থাকতে পারে। আপনারা এটাকে কারেকশন করে নেবেন। আপনারা আমাদের ভুলগুলি যদি প্রচার হয়ে যায়, ভুল কথাগুলি চলে আসে, আপনারা আমাদেরকে কারেকশন করার জন্য বলবেন এবং যারা বাদ পড়বে আপনারা তাদেরকে জানিয়ে দিবেন। আমাদের এই দাবির প্রচারের দাবির কথাগুলি, আমাদের এই প্রচারের কথাগুলি আপনারা সবার সামনে তুলে ধরবেন। আপনারা সবাই আমাদের এই দাবির কথাগুলি তুলে ধরবেন। আপনারা যারা এখনো ফলো দেননি তারা সবাই ফলো করে আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি, কারণ সকলের সহযোগিতা নিয়ে আমরা সামনের দিকে আগাতে চাই। আপনারা বেশি বেশি করে আমাদের দাবির কথাগুলি প্রচার করবেন, বেশি বেশি করে আমাদের দাবির কথাগুলি তুলে ধরবেন। আপনাদের কাছে সবসময় একটা কথাই বলতে চাই
যে আগামী 17 তারিখে আমাদের কিন্তু আমাদের এই একটা শেষ সুযোগ। আমরা চেষ্টা করব গণ অধিকার পরিষদের যে সাধারণ মানে সভাপতি ভিপি নুরুল হক নূর ভাইকে আমরা আমাদের এই আগামী 17 তারিখ প্রোগ্রামে আমরা রাখার চেষ্টা করব। বাংলাদেশ গণ অধিকার পরিষদের অফিসে আগামীকাল সন্ধ্যায় আমরা দেখা করব। দেখা করে আমাদের সমস্যার কথা তুলে ধরবো। এমডি মিরাজ সর্দার লিখেছেন ভিপি নূর ভাইকে রাখা যায় কিনা। নূর ভাই কালকে আমাদের নূর ভাইয়ের সাথে সাক্ষাৎ আছে। আগামীকালকে আমরা ভিপি নুরুল হক নূর ভাইকে তার অফিসে যাব এবং তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব, তাকে রাখার জন্য আমরা চেষ্টা করব। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক নীলফামারী, কমেন্টস গুলি পড়তে পারতেছি না, উপরের দিকে উঠে যাচ্ছে। মিরাজ হোসেন লিখেছেন ভিপি নূর অতিথি হিসেবে থাকবে কি, রাখার চেষ্টা করতেছি। সাইফুল আলম আমি নরসিংদী থেকে যাব। শেখ ইমরুল ইসলাম ইমামুল ইসলাম অনলাইন জরিপের ফর্মের লিঙ্ক শেয়ার করলে বেশি ভালো হতো। আমি ভিডিও শেষে ভিডিও করে লিঙ্ক শেয়ার করে দিব। আমার কয়েকটা ভিডিওতে লিঙ্ক দেয়া আছে, আপনারা একটু পিছনের ভিডিওগুলি দেখেন ভাই। আমার আজকের ভিডিওতেও লিঙ্ক দেয়া আছে, আজকের একটা ভিডিওতেও লিঙ্ক দেয়া আছে, আপনারা একটু দেখুন, দয়া করে চেষ্টা করুন, একটু খুঁজুন। শাহাবুদ্দিন ভাই লিখেছেন দাবি মোদের একটাই, দ্রুত 1:4 অনুপাতে বৈশ্বিক পে স্কেল ঘোষণা চাই। শেরপুর থেকে আসবো আলমগীর হোসেন গাজী মাসুম, আসসালামু আলাইকুম ভাই, রেলওয়ের চাকরি করছি, যশোরে আসবো ইনশাল্লাহ। সুমন মিয়া ইনশাল্লাহ মাদারীপুর থেকে যাব। আমিনুল ইসলাম লিটন, আপনারা সবাই একটু কমেন্টস করেন যে কে কোথা থেকে আসবেন এবং কে কতজন নিয়ে আসবেন। আপনারা কে কোথা থেকে আসবেন, কতজন নিয়ে আসবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্যারকে রাখা যায় কিনা। আরে ভাই, সবাই কি আর আমাদের প্রোগ্রামে আসবে? শফিকুল ইসলাম স্যার কি রাজনৈতিক ব্যক্তিত্ব? উনি কেন আসবে? আপনারা কি বলেন, সব বুঝে বলেন না বুঝে বলেন জানি না। সুমন মিয়া মাদারীপুর থেকে আসবেন। আগামী 17 তারিখে লড়াই, এক মুঠো ভাত আর এক টুকরো কাপড়ের লড়াই। খুব সুন্দর একটা কমেন্ট করেছেন। আগামী 17 তারিখের লড়াই, এক মুঠো ভাত আর এক টুকরো কাপড়ের জন্য লড়াই। খুব সুন্দর একটা কথা লিখেছেন। এমডি এবি রউফ, আমি পঞ্চগড় থেকে যাব, 15 জন নিয়ে যাব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নূরকে নেওয়া যায় কিনা ভাই, আমরা চেষ্টা করতেছি, বারবার বলতেছি যে ভিপি নুরুল হক নূর ভাইকে রাখার চেষ্টা করব। আগামীকাল সন্ধ্যায় ভিপি নুরুল হক নূর ভাইয়ের অফিসে আমরা যাব, ওনার সাথে কথা বলবো, কথা বলে আপনাদেরকে আগামীকাল রাতেই জানিয়ে দেব। আগামীকাল রাতেই আমি জানিয়ে দেব যে ভিপি নুরুল হক নূর ভাই থাকবে কিনা। বাবুল হোসেন ভাই নীলফামারী থেকে আসবেন। বেলাল খান ঢাকা থেকে ভাই 10 জন নিয়ে আসবো। আমরা চাই সবাই যদি প্রত্যেকে 8-10 জন, 5 জন, 3 জন, 4 জন করে আপনারা নিয়ে আসেন, তাহলে ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত আমাদের উপস্থিতি আমরা দেখাতে পারবো। বৈষম্য মুক্ত স্বচ্ছ কর্মচারী বান্ধব পে স্কেল চাই। আমি কোটা চাঁদপুর থেকে দেখছি জসিমউদ্দিন ভাই, কোট চাঁদপুর হচ্ছে মনে কি যশোর ঝিনাইদা, তাই না? মুক্তি খানম বরিশাল থেকে আসবো, 3 নিয়ে আসবো, 3 মানে 3 জন নিয়ে আসবেন। আচ্ছা, বর্তমান তরুণ প্রজন্মের আগামী দিনের সরকার চাকরি করবে। বর্তমান তরুণ প্রজন্ম আগামী দিনের সরকারে চাকরি করবে। খুব সুন্দর একটা কথা লিখেছেন মাহির ভাই। ভিপি নূরকে রাখেন প্লিজ ভাইয়া। শিমুল ইসলাম, ওরে ভাই, আপনাদেরকে বলেছি যে ভিপি নুরুল হক নূরের সংগঠনের একজন সদস্য এমডি তোফাজ্জল ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। উনি আগামীকাল সন্ধ্যায় ভিপি নুরুল হক নূর ভাইয়ের অফিসে যেতে বলেছেন। বিষয়টা হচ্ছে গতকাল কি আমাকে যেতে বলেছেন, আমি একটু আমার সমস্যার কারণে যেতে পারিনি। আগামীকালকে আবার যাব ইনশাল্লাহ, আগামীকালকে আবার যাব। 1:4 চাই বগুড়া থেকে। সৈয়দপুর থেকে আসবো ইনশাল্লাহ। যশোর থেকে আমরা 10 জন আসবো। এমডি খায়রুল লিটন নাকি সুমন প্রামাণিক, ভিপি নূর ওনার সাথে জুনায়েদ সাকি, 2 জন থাকলে আরো ভালো হবে। জুনায়েদ সাকি থাকবে, তারপরে মাহমুদুর রহমান মান্না ভাই থাকবে এবং বিএনপির একজন নেতা থাকবে। আমরা যশোর থেকে 10 জন আসবো। এমডি খায়রুল ভাই, সুষ্ঠু পে স্কেল চাই। আবিদ ভাই লিখেছেন ভালোবাসা রইল আপনার জন্য। আব্দুল হাকিম, তরুণ প্রজন্মকে পে স্কেল দেওয়ার পক্ষে উচিত কাজ করা। ভাই এইবার আমি স্ক্রিনে লিখে দিছি
ঠিক আছে, এবার আমি স্ক্রিনে লিখে দিছি, দেখেন যে ভিপি নুরুল হক নূর ভাইকে রাখার চেষ্টা করা হবে। বাবুল হোসেন ভাই লিখেছেন সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন। আগামী 17 তারিখ আমাদের যে প্রোগ্রাম, আগামী 17 তারিখের কর্মসূচি এক মুঠো ভাতের কর্মসূচি। আগামী 17 অক্টোবরের কর্মসূচি এক টুকরো কাপড়ের কর্মসূচি। আগামী 17 অক্টোবরের কর্মসূচি একটু কাগজ কলমের কর্মসূচি। সবাই এই কর্মসূচিতে যোগ দিন, সফল করুন, কারণ এই কর্মসূচি আমাদেরকে বলে দিবে যে আগামী পে স্কেল আমাদের বৈষম্যমুক্ত হবে কিনা। এই কর্মসূচি বলে দিবে আগামী পে স্কেল আপনারা কেমন পাবেন। আপনারা যদি সবাই দ্বিধাদ্বন্দ্ব ভুলে আপনারা 10-15 হাজার কর্মচারী উপস্থিত হন, তাহলে আশা করি আমরা যা চাই তাই পাওয়ার সম্ভাবনা থাকবে। সিরাজগঞ্জ থেকে ব্যয়বহুল শহরে ভাতা বৃদ্ধি, ব্যয়বহুল শহরে বাড়ি ভাড়া বৃদ্ধি চাই। আসসালামু আলাইকুম ভাই, আমরা যারা পেনশনে চলে আসছি আমাদের কোনো সুযোগ সুবিধা থাকবে কিনা? সবসময় পে স্কেল হলে অবসরে যারা থাকেন তারা যে সুযোগ সুবিধা পায়, এবারও সেই সুযোগ সুবিধাগুলি থাকবে এবং অবসরে যারা আছেন তাদেরও আমরা চিকিৎসা ভাতা 10,000 টাকা দাবি করেছি। বেতন বাড়ার একমাত্র পথ 1:4। সিলেট থেকে বলছি 100% পেনশন বিক্রি এবং 1 টাকায় 500 আনুতোষিক চাই ইনশাআল্লাহ। শওকাত আলী মাসুদ রানা 1:4 অনুপাতে বেতন স্কেল চাই। সাজ্জাদ হোসেন এমপিওভুক্ত শিক্ষকরা অনলাইনে ফর্ম হিসাবে কি লিখছেন, ফর্ম হিসাবে পূরণ করবে ভাই? জি অবশ্যই করবে। আরে ভাই এটা আবার বলার কি আছে? এমপিওভুক্ত শিক্ষকরা আপনারা কি সরকারি বেতন পাচ্ছেন না? আপনারা তো বেশিরভাগই বেতনটা সরকার থেকে পাচ্ছেন, তাহলে কেন আপনারা ফর্ম ফিল আপ করবেন না? এই কথাটা কেন বলতে হবে? আপনি সরকার থেকে দাবি করতেছেন, তাহলে কেন আপনারা ফর্মটা ফিল আপ করবেন না? আপনারা আপনাদের অফিসের জায়গায় আপনারা এমপিওভুক্ত শিক্ষক লিখে দিবেন। অফিসের জায়গায় এমপিওভুক্ত শিক্ষক কোন জায়গায়, সেই জায়গাটা আপনারা লিখে দিবেন। ঠিক আছে, যারা যে যেখানে চাকরি করেন সেখানের জায়গাটা আপনারা এমপিওভুক্ত শিক্ষকরাও আগামী 17 তারিখে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, আপনাদেরকে আহ্বান করা হয়েছে। আমরা চাই কমপক্ষে 500 শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক আগামী 17 তারিখ যাতে কর্মসূচিতে উপস্থিত থাকে। মিতু লিখেছেন কক্সবাজার থেকে আসবো। মিঠু নাকি? সজীব মাহমুদ ইনশাআল্লাহ। অসীম রায় 1:4 ছাড়া কিছু নয় ভাই। আন্দোলন করে কর্মচারীরা আর বেশি সুবিধা পায় আমলারা, এ ব্যাপারে দাবি তুলতে হবে। এটা চিরাচরিত নিয়ম, এই জন্য বৈষম্য কমানোর জন্যই তো আমরা 1:4 চাই। আমাদের কথা হচ্ছে আমলা, সচিব, মন্ত্রী, মিনিস্টার তারা 4 লাখ 5 লাখ টাকা নিয়ে যাক, তাতে কিছু যায় আসে না। আমরা যেন সর্বনিম্ন 35,000 টাকা পাই। এমপিও স্যাররা কি পে স্কেল পাবে? জি পাবে। সৌরভ হোসেন বলছেন এমপিও ভুক্ত শিক্ষকরাও পে স্কেল পাবে, কারণ আপনারা সরকারি খাত থেকে যে সুযোগ সুবিধাটা পাচ্ছেন, পে স্কেল হলে তো সেই সুযোগ সুবিধাটাও বাড়বে। বাড়লেই তো আপনারা পে স্কেলটা পাবেন। ভাই এই ফর্ম কোথায় পাবো? এটা অনলাইন একটা ওয়েবসাইটে একটা লিঙ্ক আছে, যে লিঙ্কটা আমি দিয়ে দিব এই ভিডিও এইটার পরে, সেটা দেখে দেখে আপনারা পূরণ করবেন। দলীয় কোনো রাজনৈতিক ব্যক্তি না থাকাই শ্রেয়। চুয়াডাঙ্গা থেকে বলছি, স্যার আপনি কেমন আছেন? আপনি সবার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, স্যালুট আপনাকে, আমরা সবাই আছি আপনার সাথে। অনেক ধন্যবাদ। তাসকিন আহমেদ ইসলাম উপজেলা কৃষি অফিসার খানম সর্বনিম্ন 35,000 টাকা চাই। শওকাত আলী বিইউপি আসসালামু আলাইকুম ভাই, আপনার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার নাসিরউদ্দিন সিলেট থেকে বলছি, মেডিকেল ভাতা কমপক্ষে 5,000 লাগবে। আমরা মেডিকেল ভাতা 10,000 টাকা দাবি করেছি। নূর হোসেন গো অ্যাহেড। এমডি কামাল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবার প্রতি কৃতজ্ঞতা যারা লাইভে যুক্ত হয়েছেন, আপনারাই আমাদের শক্তি, এটা সবসময় মনে রাখবেন। সুজিত চন্দ্র দে 100% যুক্তি আছে। মৌসুমী পারভিন নুসরাত দোয়া ও শুভকামনা রইল স্যার, আপনার জন্য পাশে আছি। শিমুল ইসলাম সকল সরকারি কর্মচারী 17 তারিখে যোগ দিন।
মাহির ভাই লিখেছেন বর্তমান তরুণ প্রজন্মে আগামী দিনে সরকারি চাকরি করবে, অতএব তরুণ প্রজন্মকে পে স্কেলের জন্য পে স্কেলের সপক্ষে যুক্তি দিন। খুব সুন্দর একটা কথা বলেছেন। আগামী তরুণ প্রজন্ম, আগামীতে যারা সরকারিতে চাকরিতে ঢুকবেন, এই পে স্কেল বাস্তবায়ন হলে এই সুযোগ সুবিধায় আপনারা ঢুকবেন। তাই আপনারাও এই পে স্কেলের পক্ষে আপনারা মতামত দিবেন বলে আমরা আশা করি। তরুণ প্রজন্ম সবাইকে অনুরোধ করব, তরুণ প্রজন্ম সবাইকে অনুরোধ করব, আপনারা আগামীতে যারা সরকারি চাকরিতে ঢুকবেন, আজকে যদি নবম পে স্কেল সম্মানজনক বেতন ভাতা নিয়ে কার্যকর হয়, তাহলে এই সুযোগ সুবিধা নিয়েই আপনারা কিন্তু চাকরিতে ঢুকবেন। তাহলে আগামী প্রজন্ম আপনারা কিন্তু সবাই একটা ভালো সম্মানজনক বেতনে চাকরি করতে পারবেন। তারই সেই লক্ষ্যে আপনাদের উচিত এই পে স্কেল বাস্তবায়নে এগিয়ে আসা এবং এই পে স্কেলের পক্ষে আপনাদের মতামত তুলে ধরা উচিত। দলীয় কোনো ব্যক্তিকে রাখলে অন্য দলের গুলো বিপক্ষে চলে যাবে। আরে ভাই, দলীয় কেউ নাই, এটা কোনো বিষয় না। এনসিপির কারোর সাথে যোগাযোগ করছেন কিনা? আমরা কোনো দলীয় কাউকে আপাতত রাখবো না। আরডিএ বগুড়া, সবাই মিলে একটাই দাবি তুলে ধরেন। সুমি হোসেন, আসসালামু আলাইকুম। শিহাব সবুজ, বগুড়া জেলা, সারিয়া কান্দি, ৪র্থ শ্রেণী কর্মচারী। আমরা আসবো ঢাকায় 17 তারিখে ইনশাআল্লাহ। শরীফুল ইসলাম, আপনাদের জন্য দোয়া, শুভকামনা ভাই। রাসেল মাহমুদ, ভালোবাসা রইল বড় ভাই। ইসমাইল হোসেন, আজকে নবম পে যে স্কেলের লড়াই করছেন 5 বছর আগে পাওয়ার কথা ছিল আমাদের। জি, আমাদের পে স্কেল, আমরা নবম পে স্কেল পেতাম 2020 সালে এবং দশম পে স্কেল পেতাম 2025 সালে। ঠিক আছে, আমরা নবম পে স্কেল পেতাম 2020 সালে এবং দশম পে স্কেল পেতাম 2025 সালে। সুতরাং নবম এবং দশম পে স্কেলের সমন্বয় করে আমরা 2025 সালের পে স্কেল আমরা চাই। সবাই লাইভটা শেয়ার করে দিন, যারা লাইভে আছেন সবাইকে বলবো আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিন। আপনাদের একটা শেয়ারের কারণে অনেকে আমাদের কথাগুলি শুনতে পাবে, অনেকেই আমাদের এই আলোচনাগুলি শুনতে পাবে এবং অনেকেই উদ্বুদ্ধ হবে আগামী 17 তারিখ কর্মসূচিতে আসার জন্য। আপনারা সবাই যার যার জায়গা থেকে এই আগামী 17 তারিখের কর্মসূচির কথা প্রচার করবেন, সবার সামনে তুলে ধরবেন এবং এই প্রস্তাবগুলি, এই দাবির কথাগুলি সবার সামনে তুলে ধরবেন এবং সবাই যাতে আগামী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে সেই লক্ষ্যে আপনারা চেষ্টা করবেন। সবাই মিলে এটা প্রচার করবেন, সবাই মিলে একটাই দাবি তুলেন। খুলনা থেকে রুবেল বলছিলাম, 3য় 4র্থ শ্রেণীর কর্মচারীর সভাপতি মহোদয়কে আগামী প্রোগ্রামে তাদের কলিগদের নিয়ে যাতে উপস্থিত হয় সেভাবে একটা ফোন দিয়ে। কোথায় রুবেল হোসেন, আসসালামু আলাইকুম স্যার, খুলনা থেকে রুবেল বলছি। 3য় 4র্থ শ্রেণীর কর্মচারীদের সভাপতি মহোদয়কে আপনারা ওই সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম্বারটা একটু আমাকে ইনবক্সে দিয়ে দিন, আমি ইনশাআল্লাহ তাদের সাথে যোগাযোগ করব। ঠিক আছে ভাই? আপনার এমডি রুবেল হোসেন ভাই, আপনি আমার ইনবক্সে খুলনার 3য় 4র্থ শ্রেণীর কর্মচারীদের সভাপতি এবং সেক্রেটারির নাম্বারটা জোগাড় করে আমার ইনবক্সে দিয়ে দিন আর মেনশন করে দিন তাদের নাম দিয়ে, আমি ইনশাআল্লাহ তাদের সাথে যোগাযোগ করব। আমরা কারো বিরুদ্ধে নই। কুড়িগ্রাম থেকে দেখছেন সুমন প্রামাণিক, রোজি রোকেয়া, আমরা 1:4 এই কাঠামো অনুযায়ী বেতন চাই, 12টি গ্রেড চাই, ব্লক পোস্ট বাতিল চাই। আরশাদ প্রামাণিক বিপ্লব, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমদাদুল হক, অনলাইন জরিপের একটি। শাহ আলম খান, 18 সালে 50 কেজি চাউলের দাম ছিল 1600 টাকা। কমেন্টস গুলি উপরে উঠে যায়, সবাই কমেন্ট করছেন তো যার কারণে কমেন্টস গুলি পড়তে পারতেছি না। নাজমুস সাকিব, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি একা সবার জন্য কাজ করতেছেন, আল্লাহ আপনার নেক হায়াত দান করুক, আমিন। রিজওয়ান কবির, 15 বছর স্বেচ্ছায় পেনশনের ব্যবস্থা হতে হবে ভাই, হাল ছাড়া যাবে না, যত বাধাই আসুক ইনশাল্লাহ। সাহেব আলী খান, সবাইকে নিয়েই আমাদের ঐক্যমত্যের শক্তি গড়ে উঠবে, সবাই মিলে একটাই দাবি তুলেন, আমাদের দাবি দেওয়া না মানলে আমরা কেউ জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করব না, এই কথাটা সবাই বেশি বেশি করে প্রচার করুন। জব্বার হাওলাদার, মাদারীপুর থেকে দেখছি। আলী রাজা ভাই, কেমন আছেন?
ফারজানা আক্তার লিখেছেন সবাই সাপোর্ট করেন, সবাই সাপোর্ট করেন, সবাই লাইভটা শেয়ার করেন, আর আমাদের এই দাবির কথাগুলি সবাই প্রচার করবেন, সবাই দয়া করে দাবির কথাগুলি প্রচার করবেন, সবাই দয়া করে দাবির কথাগুলি প্রচার করবেন। আপনারা এই দাবিগুলি যত প্রচার করবেন, শেয়ার করবেন, তত মানুষের কাছে আমাদের এই দাবির কথাগুলি পৌঁছে যাবে। আপনারা সবাই মিলে আমাদের এই দাবির কথাগুলি জোরালোভাবে প্রচার করবেন। আমাদের যত দাবির পোস্ট আমরা এই ভোরের আলো পেজে দেই, সেগুলি আপনারা সবাই শেয়ার করবেন, প্রচার করবেন এবং লাইক কমেন্টস করবেন, যাতে সরকারের নজরে আসে। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা থেকে আব্দুর রব হাওলাদার 17 তারিখ কোন জায়গায় একত্রিত হব জানাবেন। আপনারা সবাই রিপোর্টার্স ইউনিট ঢাকা, এটা হচ্ছে প্রেস ক্লাবের ঠিক অপোজিটে, প্রেস ক্লাবের ঠিক সামনে এসে, আমি আপনাদেরকে লোকেশনটা একটু বলছি। ঢাকা রিপোর্টার্স ইউনিট হচ্ছে, আপনারা সবাই প্রেস ক্লাবের সামনে চলে আসবেন। প্রেস ক্লাবের সামনে থেকে আপনারা যাকে জিজ্ঞেস করবেন যে আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাব, সবাই আপনাদেরকে দেখিয়ে দিবে। প্রেস ক্লাবের সামনে থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যেতে মাত্র 5 মিনিট পায়ে হেঁটে যেতে সময় লাগবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আপনার মাত্র 5 মিনিট সময় লাগবে। আমি আপনাদেরকে আগামীকাল চেষ্টা করব একেবারে লোকেশনটা সরাসরি দেখিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? আপনাদেরকে লোকেশনটা সরাসরি দেখিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আপনারা প্রেস ক্লাবের সামনে এসে, প্রেস ক্লাবের সামনে মেইন রাস্তা দিয়ে অপোজিটে একটা রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে আপনারা সোজা যাবেন। সোজা যেতে যেতে হাতের প্রথমের একটা গল্লি আছে, সেই গল্লিটা ফেরে পরে দ্বিতীয় গল্লি দিয়ে সোজা একেবারে 2 মিনিট হাঁটলেই আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিট। অথবা যে কোনো দোকানদারকে বা যে কোনো রিক্সাওয়ালাকে যদি জিজ্ঞেস করেন যে ভাই ঢাকা রিপোর্টার্স ইউনিট কোন জায়গায়, সবাই চোখ বুজে দেখিয়ে দিবে। জাতীয় প্রেস ক্লাবের ঠিক সামনের মেইন রাস্তার অপোজিটে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে 30 গজ সামনে আগালেই ডান দিকে একটা রাস্তা গেছে। আপনারা যে কোনো দোকানদার অথবা যে কোনো পথচারী অথবা যে কোনো রিক্সাওয়ালাকেও যদি জিজ্ঞেস করেন যে ঢাকা রিপোর্টার্স ইউনিটে যাব, তারা আপনাদেরকে দেখিয়ে দিবে। ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মাত্র 5 মিনিট সময় লাগবে হেঁটে যেতে। অথবা আপনারা ওখানে ঢাকা প্রেস ক্লাবের সামনে থেকে রিক্সাকে বললেও তারা প্রেস রিপোর্টার্স ইউনিটিতে নিয়ে যাবে। অনেকক্ষণ লাইভে আছি, প্রায় 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা। আমি এই মুহূর্তে লাইভটি আসলে শেষ করতে চাই। আপনারা সবাই এই দাবিগুলি প্রচার করবেন। আগামী 17ই অক্টোবর আমাদের একটা শেষ চেষ্টা। আগামী 17ই অক্টোবর আপনাদের সকলের উপস্থিতি চাই, কারণ এই 17ই অক্টোবরের উপরে নির্ভর করে আমরা পে স্কেল কতটুকু পাবো বা কি পাবো। তাই আপনারা আগামী 17ই অক্টোবর একটা দিন কষ্ট করে আপনারা সবাই ঢাকায় আসুন আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য। কষ্ট করবেন একদিন, আর তার সুফল ভোগ করবেন 5 থেকে 6 বছর। আপনারা কষ্ট করবেন একদিন ঢাকায় আসার জন্য, আগামী 17ই অক্টোবর ঢাকায় আসার জন্য কষ্ট করবেন একদিন, আর তার সুফল ভোগ করবেন আগামী 5 থেকে 7 বছর। তাই আমরা সবাইকে অনুরোধ করব, আগামী 17ই অক্টোবর যে যেখানে আছেন সেখান থেকে আপনারা সবাই দলমত নির্বিশেষে প্রাথমিক শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক, তারপরে বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সকল পেশাজীবী সংগঠন, গাড়ি চালক সমিতি, 3য় শ্রেণী সমিতি, 4র্থ শ্রেণী সংগঠন, সকল নেতাকর্মীদেরকে সারা বাংলাদেশ থেকে দলমত নির্বিশেষে নিজের দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী 17ই অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটি, তোপখানা রোড, সেগুন বাগিচা, জাতীয় প্রেস ক্লাবের ঠিক সামনে 30 গজ দূরে সবাইকে উপস্থিত হওয়ার জন্য আমরা সবিনয় অনুরোধ জানিয়ে আজকের মতো লাইভটা শেষ করছি। আপনাদের কাছে অনুরোধ হচ্ছে, ভোরের আলো 71 পরিবারকে আপনারা সবাই পেজে ফলো দিয়ে ভোরের আলো 71 পেজে যে দাবিগুলি প্রচার করা হয়, এই দাবিগুলি আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে প্রচার করবেন। এটা অনলাইন জরিপের একটা অংশ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সকলের মনের আশা পূরণ করে, আল্লাহ যেন সকলের চাওয়া পাওয়াগুলি পূরণ করে। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।